উঠে দাঁড়িয়ে যায়। মারুফ ফোনের অপর পাশে যে আছে তাকে বলে, আমি এখনই আসছি, ডোন্ট ওয়ারি, কিচ্ছু হবে না। বলে মারু বাসা থেকে বেরিয়ে পড়ে। বেশ অনেকক্ষণ ধরে অয়ন সায়নকে খুঁজে কিন্তু পায় না। আলোকে মেডিকেলে খুঁজেও পায় না। তাই বাসায় চলে আসে। বাসায় এসে নীর নীর বলে ডাকছে, কেউ সাড়া দিচ্ছে না। অয়ন পুরো বাসা খুঁজে কাউকে পায় না। বাসার লোকজনকে জিজ্ঞেস করলে বলে মারু নাকি তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে। অয়ন মারুর মা বাবাকে ফোন করে, কিন্তু তারাও কিছু জানে না। অয়ন রাগে বলে, সায়নকে খুঁজে পাওয়া যাচ্ছে না, নীর আমার ফোন ধরছে না, হচ্ছেটা কি আজকে? অয়ন প্রহরকে ফোন করে বলে সব কিছু। প্রহর আসছি বলে ফোন রেখে দেয়। বেশ কিছুক্ষণ পরে প্রহর এসে দেখে অয়ন কাঁদে, যেন ফোনে বলছে নীর আর সায়নকে খোঁজার কথা। প্রহর অয়নের কাছে গিয়ে জিজ্ঞেস করে, মারুকে পাওয়া গেছে? না, এখনো পাওয়া যায়নি। জানি না কোথায় চলে গেছে। সায়নকেও পাওয়া যাচ্ছে না। সায়নের কি হলো? আলো সায়নকে উল্টাপাল্টা মেডিসিন দিয়েছে। না জানি সায়ন এখন কোন অবস্থায় আছে। তুই এত লেট করে আসলি কেন? জ্যাম ছিল, এখন ওদের খোঁজার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, মারুর সাথে যাওয়ার জন্য না কতগুলো বডিগার্ড রেখেছিলি, তাদের কি হলো? তাদেরও পাওয়া যাচ্ছে না। ওরা মারুকে কিডন্যাপ করেনি তো? কিন্তু ওরা আমার অনেক বিশ্বস্ত লোক ছিল, টাকার কারণে পাল্টে গেল। আমার তো এই সব কিছু একটা প্ল্যান লাগছে। মানে? মানে, কালকে আমার রুমে ফাইল পাওয়া, সায়নকে পাগলের মেডিসিন দেওয়া, আজকে সায়ন আর নীর কিডন্যাপ হওয়া, সব কিছু একটা প্ল্যান ছিল মনে হচ্ছে। কিন্তু এটা করেছে কে? সায়ানকে কিডন্যাপ করার কি দরকার হতে পারে? সায়নের শত্রু কম নেই। আচ্ছা, মারুকে ওই ছেলেটা কিডন্যাপ করেনি তো? কি যেন নাম, কি যেন নাম, মারুর বেস্ট ফ্রেন্ড হয় যে ওই ছেলেটা। কে? রিয়ান? হ্যাঁ। রিয়ানকে আমি ছাড়বো না। চল, রিয়ানকে কোথায় আছে বের করতে হবে। অয়ন আর প্রহর রিয়ানের বাসায় যায়। বাসায় গিয়েই রিয়ানের কলার ধরে রাগে বলে, বল কোথায় নীর? নীরকে কিডন্যাপ করে কোথায় রেখেছিস? বল এখনই, না হলে তোর জান নিয়ে নিব। রিয়ান অয়নকে ধাক্কা দিয়ে বলে, কে নীর? আর তোর সাহস কি করে হলো আমার বাসায় এসে আমাকে হুমকি দেওয়ার? অয়ন রিয়ানকে ঘুষি মেরে ফেলে দেয়। প্রহর অয়নকে ধরে। অয়ন রাগে বলে, মারুর কথা বলছি আমি, বল মারু কোথায়? রিয়ান উঠে বলে, মারু কিডন্যাপ হয়ে গেছে মানে? আমি এক্ষুনি পুলিশকে ফোন করব। নিশ্চয় এর পিছনে তোর হাত আছে। একে তো তুই মারুকে জোর করে বিয়ে করেছিস, আবার তার খেয়ালও রাখিসনি। পুলিশে তো আমি তোকে দিব। অয়ন মারতে যায়, কিন্তু প্রহর ধরে রাখে। অয়ন রাগে বলে, নাটক করছিস তুই আমার সামনে, তাই না? সত্যি কিভাবে বের করতে হয় সেটা আমি দেখাচ্ছি তোকে। ছাড় প্রহর আমাকে। এরকম করলে মারুকে পাওয়া যাবে না, আগে পুরো বাড়িটা খুঁজে দেখি। অয়ন আর প্রহর পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখে, কিন্তু কাউকে পায় না। সব জায়গা খুঁজে নিচে আসে। রিয়ান বলে, দেখেছো ভালো করে? আরে, কিডন্যাপ করা হলে তো আমি এই অয়নকে করতাম, আমার অপমানের জবাব দিতাম। অয়নের রিয়ানের কথার দিকে কোনো খেয়াল নেই। অয়নের অবস্থা খারাপ। অয়নের চোখে পানি। অয়নের অবস্থা দেখে রিয়ান বলে, এখানে এভাবে বসে থাকলে কিছু পাওয়া যাবে না। চলো গিয়ে আগে মারুকে খুঁজি। রিয়ান ঠিক বলেছে, চলো তাড়াতাড়ি। অয়ন আর প্রহর যেতে থাকে। রিয়ানও তাদের সাথে সাথে যায়। অয়ন আর প্রহর রিয়ানের দিকে তাকায়। রিয়ান বলে, মারু আমার বেস্ট ফ্রেন্ড হয়, তাই আমিও যাব তোমাদের সাথে। তিনজন খুঁজলে তাড়াতাড়ি হবে, তাছাড়া আমার তোমাদের ওপর বিশ্বাস নেই। অয়ন রাগে তাকায় রিয়ানের দিকে। রিয়ান গাড়িতে বসে বলে, চলো চলো, লেট হয়ে যাবে। আর দাঁড়িয়ে থাকা যাবে না, চলো। তিনজনে পুলিশ স্টেশনে যায়। অয়ন সেখানে পুলিশের সাথে রাগারাগি লাগিয়ে দিয়েছে, কারণ পুলিশ 24 ঘন্টার আগে মিসিং রিপোর্ট লিখবে না বলে দিয়েছে। অয়ন সেখানে চিল্লাচ্ছে। প্রহর আর রিয়ান অয়নকে ধরে পুলিশ স্টেশনের বাইরে নিয়ে যায়। অয়ন রাগে বলে, ছাড় আমাকে, পুলিশের কাজ আমি ওকে শিখাচ্ছি। 24 ঘন্টা বলছে না,
অয়ন খান চাইলে 24 সেকেন্ডের মধ্যে ওর চাকরি খেয়ে ফেলতে পারে। অয়ন খানকে চিনে না। প্রহর রাগে বলে, সব জায়গায় এসে এমন রাগারাগি করলে মারুকে আর সায়নকে কিভাবে পাবি? একটু শান্ত হয়ে থাকতে পারিস না? রিয়ান রাগে বলে, আরে ঠিকই আছে, শালারা টাকা ছাড়া কিছু বুঝে না। এদের মুখের ওপর টাকা ছুঁড়ে মারলে এরা সব কিছু করতে পারে। শালা ঘুষ খাওয়ার দল। এদের পুলিশে চাকরি দিচ্ছে কে? আগে এটা আমাকে বলো। শালাদের ভুঁড়ি দেখেছেন? চোরের পিছনে ছাড়ো, শালারা একা দৌড়ালেও লাস্ট আসবে। এখানে একজনকে সামলাতে পারছি না। তুমি প্লিজ শুরু করো না এখন। কত টাকা লাগবে ওদের? আমি দিচ্ছি, চল। তুই গিয়ে ওদের কলার ধরে কথা বলবি, আর ওরা তোর কাজ করবে, তাই না? এমন সময় অয়নের কাছে ফোন আসে যে 2টো লাশ পাওয়া গেছে। 3জনে যাই, গিয়ে দেখে এটা মারুর সাথে থাকা বডিগার্ড। এদের লাশ দেখে সবাই ভয় পেয়ে যায়। মারুর কিছু করলো নাকি এটা ভেবে। যা করার তাড়াতাড়ি করতে হবে, এখানে বিষয়টা কঠিন হয়ে যাচ্ছে। অয়নের লোকেরা অয়নকে ফোন করে জানায় আলোকে নাকি পাওয়া গেছে। তারা আলোকে বন্দি করে রেখেছে। এটা শুনে 3জন সেখানে যায়। মারুর হাত পা বাঁধা অবস্থায় নিচে পড়ে আছে একটা পুরনো বাড়িতে, মুখে টেপ লাগানো। মারু চোখ খুলে রুমে অন্ধকার, জানালা দিয়ে হালকা আলো আসছে। কোন জায়গায় এটা কিছুই বুঝতে পারছে না। হাত পা ছাড়ানোর চেষ্টা করছে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। মারুর হাত পা বাঁধা অবস্থায় নিচে পড়ে আছে একটা পুরনো বাড়িতে, মুখে টেপ লাগানো। মারু চোখ খুলে রুমে অন্ধকার, জানালা দিয়ে হালকা আলো আসছে। কোন জায়গায় এটা কিছুই বুঝতে পারছে না। হাত পা ছাড়ানোর চেষ্টা করছে। আমি মাটিতে গড়াগড়ি খাচ্ছি। সামনে কেউ একজন এসে আমার সামনে দাঁড়ায়। আমি কোনোভাবে উপরের দিকে তাকাই। সামনের জনকে দেখে আমি খুশি হয়ে যাই। হয়তো সে আমাকে বাঁচাতে এসেছে এটা ভেবে, কারণ আমার সামনে সায়ন দাঁড়িয়ে আছে। সায়ন আমাকে উঠিয়ে একটা চেয়ারে বসায়। বসিয়ে আমার চুলগুলো ঠিক করতে করতে কেমন যেন একটা পাগলের মতো করে বলছে, সরি ভাবি, ক্ষণিকের মধ্যে রেগে গিয়ে, আমার লোকগুলো সব এক একটা ইডিয়ট। আমার ভাবিকে নিচে ফেলে রেখেছে গাধা। সরি ভাবি। আমার মাথায় কিছু ঢুকছে না। মানে কি এসবে? আমি ইশারা দিয়ে আর মুখ দিয়ে করে বলি আমার মুখের টেপটা খুলতে। কি মুখের টেপ খুলে দেবো? এখন দিচ্ছি। বলে আস্তে আস্তে মুখের টেপ খুলে দেয়। আমি একটু জোরে জোরে শ্বাস নিতে থাকি। সায়ন কেমন মায়া ভরা কণ্ঠে বলে, খুব কষ্ট হচ্ছে বুঝি? এখন তো আমার রাগ হচ্ছে। যে আপনাকে এভাবে মুখ বেঁধে ফেলে রেখেছে তাকে আমি মেরে ফেলবো, প্রমিস। আমি একটু দম নিয়ে বললাম, এসব কি হচ্ছে সায়ন? আমার হাতের বাঁধন তাড়াতাড়ি খুলো। এখান থেকে তাড়াতাড়ি বের হতে হবে। জানি না কারা আমাকে কিডন্যাপ করেছে। সরি ভাবি, আপনি তো এখান থেকে যেতে পারবেন না, কারণ কিডন্যাপটা আমিই করেছি। আমি অবাক হয়ে বললাম, কি মানে? তুমি আমাকে কল করে ডেকেছো কারণ তুমি নাকি অসুস্থ হয়ে রাস্তায় আছো, গাড়ি চালাতে পারছো না, আর তোমার ভাইয়াকেও কিছু বলতে না করেছো। তোমাকে কিডন্যাপ করার জন্যই তো করেছি। কিন্তু কেন? আমি তোমার কি করেছি? সায়ন একটু কান্না কান্না ভাবে বলল, তোমাকে না মারলে আমার দিয়া আমার সাথে দেখা করবে না, কথাও বলবে না। হঠাৎ করেই আবার পাগলের মতো করে বলতে থাকে, ও আমার সাথে কথা না বললে আমি থাকবো কিভাবে? অনেক ভালোবাসি আমি দিয়াকে। ও অনেকদিন আগেই বলেছিল তোমাকে মারার জন্য, কিন্তু জানি না আমার কি হয়ে যেত। তোমাকে মারতে গিয়েও পারি না, আর তাই দিয়ে আমার সাথে রাগ করে আর আসে না। তাই আমি তোমাকে মারবো, তারপর দিয়ে আবার আগের মতো আমার সাথে কথা বলবে। সায়নের কোনো কথাই আমি বুঝতে পারছি না। আমি সায়নকে জিজ্ঞেস করি, মানে কি এসবে? আর দিয়া আমাকে কেন মারতে বলবে? সায়ন কান্না কান্না ভাব নিয়ে বলে, কারণ ওর খুব কষ্ট হয় তোমাকে অয়ন ভাইয়ের সাথে এত সুখী দেখতে, আর ওর কষ্ট হলে আমারও খুব কষ্ট হয়। তাই তোমাকে মরতে হবে। তুমি মরলেই আমার দিয়া আমার কাছে চলে আসবে। বলেই সায়ন একটা বন্দুক বের করে আমার কপালে ধরে। সায়নকে দেখে মনে হচ্ছে এখনই গুলি মেরে দিবে। সায়ন আমাকে গুলি মারতে গিয়ে আবার বন্দুক সরিয়ে বলে,
আমি তোমাকে এত কষ্ট দিয়ে কিভাবে মারতে পারি? আমার ভাইয়ের ভালোবাসা তুমি, কিন্তু তোমাকে না মারলে আমার দিয়া কষ্ট পাবে। তুমি ফিরে কেন এলে বলো তো? 2 বছর আগে তোমার অ্যাক্সিডেন্ট করাই, সেটাতে তুমি বেঁচে গেলে। অবশ্য বাঁচিয়েছি আমি। তারপর জানতে পারলাম তোমার স্মৃতি নেই, তাই পুরো বিষয়টা ভাইয়ের সামনে এমনভাবে সাজালাম যেন তুমিই মরে গেছো। 2 বছরে ভাই অনেক কষ্ট পেয়েছে, এটা দেখে আমার দিয়া অনেক খুশি হতো, কিন্তু আমার কষ্ট লাগতো। অনেক ভালোবাসি তো আমার ভাইকে, তাই যখন জানতে পারি তোমার বিয়ে, তখন আমি প্ল্যান করে ভাইয়াকে দেশে পাঠাই, যাতে ভাইয়া জানতে পারে যে তুমি বেঁচে আছো অন্যজনের বউ হয়ে। কিন্তু বেঁচে তো আছো, এটা জানলে ভাই একটু কম কষ্ট পাবে। কিন্তু ভাইয়া এর আগে তোমাকে পেয়ে বিয়ে করে নেয়, এটা দেখে দিয়ে আবার কষ্ট পাচ্ছে। এখন যেভাবেই হোক ওর কষ্ট আমার কম করাতে হবে। কিন্তু তোমাকে মারবো কিভাবে? হ্যাঁ দাঁড়াও, আমি তোমার জন্য অনেকগুলো ঘুমের ওষুধ একসাথে মিশিয়ে আনছি, এতে করে তোমার মরতে অনেক কষ্ট হবে না। বলেই সায়ন ঘুমের ঔষধ আনতে চায়। রিয়ান, অয়ন, প্রহর গাড়িতে উঠে আলোকে যেখানে রেখেছে ওইদিকে যাচ্ছে। রিয়ান পিছনে বসে তার মাথাটা সামনের 2 সিটের মাঝখানে রেখে এক হাত প্রহরের সিটে আরেক হাত অয়নের সিটে রেখে বলে, আচ্ছা, এই আলোটা আবার কে? ও কি মারুকে কিডন্যাপ করেছে? না, আমার সন্দেহ ও আমার ভাই সায়নকে কিডন্যাপ করেছে। আর না হলে ও সায়নের বিষয়ে কিছু জানে। না, আমার মনে হয় আগে মারুকে খোঁজা উচিত। ওর বডিগার্ডকে মেরে ফেলা হয়েছে, সো এটা বেশি জরুরি। অয়ন গাড়ি চালাতে চালাতে বলে, সায়নের ব্যাপারটাও অনেক সিরিয়াস। ও শুধু নিজের না, অন্যজনের ক্ষতিও করতে পারে। আর আমার মনে হয় আলো হয়তো নীরের সম্পর্কে কিছু জানে। এমন কেন মনে হয়? আলো সায়নকে মেন্টাল হেলথের মেডিসিন দিচ্ছে। আর নীর আমাকে বলেছিল সায়ন নাকি তার গার্লফ্রেন্ড দিয়ার সাথে প্রতিদিন কথা বলে। নীর নাকি নিজে শুনেছে সায়নকে কথা বলতে। কি? কিন্তু এটা কি করে হতে পারে? কেন হতে পারে না? মানুষ গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে না তো কি ভূতের সাথে কথা বলবে? আজব, এতে এত হয়রান হওয়ার কি আছে? কারণ দিয়া অনেক বছর আগেই মারা গেছে। এটা শুনে রিয়ান অবাক হয়ে একটু ভয় মুখে হাসি এনে বলে, হতে পারে একই নামের অন্য মেয়ে গার্লফ্রেন্ড করেছে। নেট দেওয়ার ছবি দেখিয়ে বলেছে সায়ন নাকি এর সাথে প্রতিনিয়ত কথা বলে। সায়ন নাকি নিজে এই কথা বলেছে। হোয়াট? এটা তো অনেক সিরিয়াস ব্যাপার। কিন্তু এটা কি করে হতে পারে? দিয়ার সাথে ও কিভাবে কথা বলতে পারে? সেটাই তো আমারও কথা। মনে হয় সায়নের উপর ভূতের ছায়া পড়েছে। অয়ন বিরক্তি নিয়ে বলে, হোয়াট ননসেন্স। আরে এমন হয়? রিয়ান, কিছুক্ষণের জন্য একটু সাইলেন্ট থাকো প্লিজ। তিনজনে আলোর ক্লিনিকে পৌঁছে যায়। আলো ওদের বারবার যেতে দিতে বলছে। অয়ন আসার সাথে সাথে আলো উঠে দাঁড়িয়ে বলে, স্যার, আজ আমি নিজেই আপনার কাছে এসে সবকিছু বলে দিতাম। অয়ন রাগে ধমক দিয়ে বলে, আমার ভাইকে কেন মেন্টাল হেলথের মেডিসিন দিয়েছ? আর কি বলতে চাও? আলো অয়নকে বোঝানোর চেষ্টা করে বলে, স্যার, সায়নের মেন্টাল হেলথ একদমই ভালো না। আমি যা করেছি ওর জন্য করেছি। এটা তুমি আমাকে বলতে পারতে, কেন বলনি? কি করেছো আমার ভাইয়ের সাথে? অয়ন, এভাবে চিৎকার করলে কিছু জানা যাবে না। আগে শান্ত হয়ে শোন কি বলে। অয়ন শান্ত হয়ে বলে, ঠিক আছে, বলো কি বলবে, কিন্তু তাড়াতাড়ি, সময় নেই আমাদের কাছে। আলো শান্ত হয়ে বলতে থাকে, আপনি তো জানেনই আমি সাইকোলজি নিয়ে লেখাপড়া করছি। সায়নকে প্রথম দেখায় আমার ভালো লাগে, তাই তার বিষয়ে জানার আগ্রহ আমার বেড়ে যায়। একদিন ওকে আমি একা একা কথা বলতে দেখি, তারপর ওর সাথে কথা বলে আমার স্বাভাবিক মনে হয়নি। আমি শিওর ছিলাম না, তাই কিছু জিজ্ঞেস করিনি। সায়নের রুম খুঁজে আমি কিছু মেডিসিন পাই যেগুলো মাথা ঠান্ডা রাখে, আরও কিছু দিয়ার ছবি। তারপর খবর নিয়ে জানতে পারি দিয়া তো অনেক আগেই মারা গেছে। সায়নের সাথে কথা বলে আমি অবাক হয়ে যাই, কারণ সায়ন দিয়াকে দেখতে পারত, ওর সাথে কথা বলতো। এর মানে এটাই দাঁড়ায় যে দিয়া মারা যাওয়াটা সায়ন মেনে নিতে পারেনি।
এটা তার ব্রেইন অ্যাকসেপ্ট করেনি, তাই তার ব্রেইন দিয়াকে দেখাচ্ছে সায়ন তার সাথে কথা বলতে চায়, তাই সে সেটা ভাবছে। সেটাই তার ব্রেইন তাকে দেখাচ্ছে। এটা সায়নের জন্য মোটেও ভালো না। আমি চেয়েছিলাম এসব কিছু আপনাকে বলতে, বাট প্রমাণ ছাড়া কথার কোনো বৃত্তি নেই। তাই আমি সায়নকে আগে থেকেই কিছু মেডিসিন দেই। আর কালকে তো সায়নের টেস্টও করিয়েছি, তার কথায় কোনো প্রবলেম নেই, সব সাইকোলজিক্যাল প্রবলেম। আর এটা অনেক ক্ষতিকারক হতে পারে সবার জন্য। আর আমার দেওয়া মেডিসিন খেয়ে সায়ন প্রচুর ঘুমাচ্ছে, যার কারণে দিয়াকে হয়তো সে দেখতে পারছে না। তাই সে বেশ কিছুদিন বা মাস পাগলের মতো করবে। ও কখন কি করে না করে ও নিজেও জানে না। অয়ন দেওয়ালে একটা ঘুষি দিয়ে বলে, আমি নীরের কষ্টে এতটাই ডুবেছিলাম যে নিজের ভাইয়ের এত বড় সমস্যা আমার চোখেই পড়েনি। এত বছরে আমরা কিছুই বুঝতে পারলাম না, এটা কি করে হতে পারে? এই ধরনের রোগীরা খুবই সতর্ক হয়ে থাকে। সায়নের হয়তো ধারণা দিয়ার সম্পর্কে কেউ কিছু জানতে পারলে হয়তো দিয়ার রাগ করে আর আসবে না, আর না হলে দিয়াকে কেউ মেরে ফেলবে, এমন ধারণা করে ফেলেছে হয়তো। আচ্ছা, দিয়া কিভাবে মারা গেছে? ও যদি অ্যাক্সিডেন্টলি মারা যায় তাহলে কারো ক্ষতি সায়ন সহজে করবে না। আর যদি কেউ খুন করে থাকে আর এটা কে করেছে সেটা সে জানে, তাহলে 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 সায়ন তাকে মারার চেষ্টা করবে, অথবা তার কোনো প্রিয় কিছু বা মানুষকে ক্ষতি করার চেষ্টা করতে পারে। হোয়াট? তাহলে নীরের যান বিপদে। চল প্রহর। তাড়াতাড়ি চল। মারু কি দিয়াকে মেরেছে নাকি? এটা তো হতেই পারে না। এখন কথা বলার সময় নেই। আমিও যাব। সবাই গাড়ি উঠে। অয়ন গাড়ি অনেক দ্রুত গতিতে চালাতে থাকে। কোথায় যাচ্ছ? তোমরা কি জানো কি মারু কোথায় আছে? সায়ন যদি মারুকে উঠিয়ে নিয়ে যায় তাহলে একটা জায়গায় নিয়ে যেতে পারে। আমার মাথায় কিছু ঢুকছে না। সায়ন কি বলছে বুঝতে পারছি না। ওই আমাকে মারার চেষ্টা করছে, আবার ওই আমাকে বাঁচাচ্ছে। তার মানে কি অয়ন আমার জীবনে আমার অতীতেও ছিল? একটু পর সায়ন আসে, একটা গ্লাসে চামচ ঘোরাতে ঘোরাতে। হয়তো গ্লাসে ঘুমের ঔষধ মেশানো। সায়ন গ্লাসে চামচ ঘোরাতে ঘোরাতে বলে, জানো এটা কোন জায়গা? এটা আমাদের একটা ফার্ম হাউস। দেখে মনে হচ্ছে না, তাই না? হবে কি হবে, অনেক বছর আগেই আমি জ্বালিয়ে দিয়েছিলাম এই পুরো বাড়িটাকে। জানো কেন? কারণ এখানেই মারা হয়েছিল আমার দিয়াকে। সায়ন চোখে পানি নিয়ে বলে, এই রুমেই পড়েছিল আমার দিয়ার লাশ, রক্তে মাখানো অবস্থায়। মাথায় গুলি লাগার কারণে সাথে সাথে মারা যায় আমার দিয়া। আর আমি কিছুই করতে পারি না। আমি এবার ভয়ে বললাম, দিয়া মারা গেছে মানে? তাহলে তোমার সাথে কথা বলে কিভাবে? সায়ন আমার সামনে এসে বসে বলে, আমার ভালোবাসার কারণে যেতে পারিনি। সবাইকে ছেড়ে চলে গেলেও আমাকে ছাড়া না থাকতে পেরে আমার কাছে আবার চলে এসেছে। এটা একটা বড় সিক্রেট, কাউকে বলবে না কিন্তু। আমি শুধু তোমাকে বলছি। আমি ভয়ে ভয়ে বললাম, তাহলে সে আমাকে মারতে চায় কেন? আমি কি তাকে মেরেছি? সায়ন একটু হেসে বলে, আরে না, সেদিন তো তোমার সাথে প্রথম দেখা হয়েছিল দিয়ার। সেদিন আমি দিয়াকে সবার সামনে বিয়ের জন্য প্রপোজ করেছিলাম। আমরা দুজন অনেক হ্যাপি ছিলাম, কিন্তু ভাইয়া আমাদের স্বপ্ন ভেঙে মেরে ফেলে আমার দিয়াকে। আর তাই তো দিয়া ভাইয়াকে দেখতে পারে না। চাইলে আমি ভাইয়াকে সেখানেই মেরে ফেলতে পারতাম, কিন্তু কি করব, অনেক ভালোবাসি ভাইয়াকে। ভাইয়া বলেছে এটা নাকি ভুল হয়ে গেছে, অনেক মাপও চেয়েছে, তাই তো মাপ করে দিয়েছি। কিন্তু দিয়া মাপ করতে পারেনি। তাই তো দিয়া চাই, ঠিক যেভাবে আমরা কষ্ট পাচ্ছি ঠিক একইভাবে ভাইয়াও যেন কষ্ট পায়, ভালোবাসা হারানোর কষ্ট। আর তাই তো তোমাকে মারার এত চেষ্টা করা। সায়নকে দেখে মনে হচ্ছে অনেক কষ্ট লুকিয়ে আছে মনে, যেটা ওর চেহারায় ভেসে উঠছে। একদিকে সায়নের জন্য কষ্ট হচ্ছে, অন্যদিকে নিজের জন্য ভয় লাগছে। আর অয়ন এমন কাজ জীবনেও করতে পারে না। নিশ্চয়ই কোনো কারণ আছে, কিন্তু এমন কি কারণ থাকতে পারে? সায়ন আমার সামনে গ্লাসটা ধরে বলে, খেয়ে নাও, একটু কষ্ট হবে না, প্রমিস। আমি ভয়ে ভয়ে বলি,
সায়ন, তুমি কি করছো তুমি নিজেও জানো না। প্লিজ একটু শান্ত হও। আমি জানি না ঠিক তোমার সাথে কি হয়েছে, কিন্তু আমার থেকে ভালো তুমি তোমার ভাইয়াকে চিনো। তোমার মনে হয় তোমার ভাইয়া এমন কিছু তোমার সাথে করবে? সায়ন কেমন অদ্ভুত ভাবে কান্না করতে করতে নিচে বসে বলে। কিন্তু করেছে তো। আমি ছাড়া দিয়ার আর কেউ ছিল না। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসতাম, কত স্বপ্ন আমরা একসাথে দেখেছি। ওর শুধু একটাই কমতি ছিল, সেটা হলো ওর একটা সমস্যার কারণে ওর কোনোদিন মা হতে পারবে না। কিন্তু আমরা ভেবে নিয়েছিলাম আমরা দুটো বাচ্চা অ্যাডপ্ট করব, কিন্তু সেটা আর হলো না। একসাথে পথ চলা হলো না আমাদের। ও আমার কাছে থেকেও নেই। এগুলো বলতে বলতে সায়নের চোখ দিয়ে অধরে পানি পড়ছে। ওর কথা শুনে আমিও আমার চোখের পানি আটকে রাখতে পারছি না। সত্যিকারের ভালোবাসাগুলো অপূর্ণ কেন থেকে যায়? নিজের চোখের পানি মুছে সায়ন বলে, এটা খেয়ে নাও, এটা খেলেই আমার দিয়া আমার কাছে চলে আসবে আবার। সায়ন এটা আমাকে খাওয়ানোর জন্য চোরাচুরি করতে থাকে, আর আমি মুখ এদিক সেদিক করে নাড়াতে থাকি। সায়ন আমার মুখ ধরে পানির গ্লাসটা আমার দিকে ধরে খাওয়াতে যাবে, তখনই আমি বলি, আমি মা হতে যাচ্ছি সায়ন। এটা শুনে সায়ন থেমে যায়, তার হাত থেকে গ্লাসটা পড়ে যায়। আমি মা হতে যাচ্ছি বিষয়টা আমি কালকেই বুঝতে পেরেছি, টেস্টও করেছি, কিন্তু এসব ঝামেলার কারণে অয়নকে বলা হয়নি। আমি চোখে পানি নিয়ে বলি, আমার ভিতরে আর একটা জান আছে, আমাকে মেরে ফেললে সেও মরে যাবে আমার সাথে। প্লিজ আমি বাচ্চাটাকে এই পৃথিবীতে আনতে চাই। সায়ন আমার কথা শুনে খুশি হয়ে আমার দিকে তাকিয়ে বলে। আমি চাচ্চু হতে যাচ্ছি। হঠাৎ করেই আবার মুখটা মলিন করে হাসতে হাসতে মাটিতে বসে দেওয়ালে হেলান দিয়ে বলে, তাহলে দেখা যায়। আমার দিয়াকে পাওয়া আর হবে না, কারণ আমি নিজের ভাইস্তা বা ভাতিজাকে কিভাবে মারবো, যে এখনো এই দুনিয়াতেই পাও রাখেনি। আমার সাথেই কেন আল্লাহ এমন করে? এখন আমি কি করব? আমি তোমাকে মারতে পারবো না, আর তোমাকে না মারলে দিয়া আসবে না, আর দিয়া না আসলে আমি বাঁচবো কিভাবে? এই সময় সবাই চলে আসে। সবাই দৌড়ে এসে আমাকে ঘিরে ধরে। অয়ন আমার চেহারা ধরে বলে, তুমি ঠিক আছো? আমি হুম বলি। রিয়ান আমার হাত পা খুলে দিচ্ছে। অয়ন সায়নের দিকে চোখে পানি নিয়ে তাকিয়ে আছে। সায়ন জোরে জোরে হেসে বলছে, ভাইয়া, তুমি বাবা হতে যাচ্ছ। এটা শুনে অয়ন আমার দিকে তাকায়। আমিও ইশারা করে হ্যাঁ বলি। সায়ন আবার বলে, তো এখন কি করা যায়? ভাবিকে তো আমি মারতে পারবো না, আর আমি দিয়াকে ছাড়াও থাকতে পারবো না। তো এক কাজ করি, আমি দিয়ার কাছে চলে যাই। সায়ন ভাই আমার, বাড়ি ফিরে চল, সেখানে আমরা বসে কথা বলবো। তুই চাইলে আমাকে মেরে ফেল। সায়ন হেসে বলে, ভাই, সেটা পারলে তো করেই ফেলতাম। আমার কাছে আর কোনো রাস্তা নেই। যখন তোমার সন্তান এই পৃথিবীতে আসবে তখন আমার ছবি দেখে বলবে কিন্তু আর একটা চাচ্চু ছিল। কিন্তু তাদের প্লিজ এটা বলো না যে আমি একটা খুনি ছিলাম। অয়নের চোখ দিয়ে পানি পড়ছে। ভাই, এমন কথা বলিস না। তুই না থাকলে আমার বাচ্চারা চাচ্চু বলে কাকে ডাকবে? আর তাদের ঘুরতেই বা কে নিয়ে যাবে? আমি থাকতে পারবো না ভাই, শুধুমাত্র তোমার কারণে আমি একা হয়ে গেছি। আমার এই অবস্থা শুধু তোমার কারণে। অয়ন, সত্যিটা বলে দে প্লিজ। প্রহর, শ্, চুপ কর প্লিজ। সায়ন, আমার কথা শোন ভাই আমার। সায়ন তার লোকদের ডেকে তাদের সবার সামনে দাঁড়াতে বলে। কেউ যেন তার কাছে না আসতে পারে সেটা বলে দিয়েছে। সবাই তাদের ঘিরে ধরে। তখন সায়ন একটা বন্দুক বের করে বলে, আমাকে এখন দিয়ার কাছে যেতে হবে, কেউ আটকাতে পারবে না। আমি আসছি দিয়া, আমি আসছি। এটা শুনে অয়ন, প্রহর, রিয়ান আটকাতে যায়, কিন্তু বডিগার্ডদের জন্য পারে না। তাই তারা তিনজন মারামারি লাগিয়ে দেয়। সায়ন এসব দেখে হেসে বন্দুক তার মাথায় ধরে বলে, ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। সায়ন এসব দেখে হেসে বন্দুক তার মাথায় ধরে বলে, আমি আসছি দিয়া, আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। আসছি আমি তোমার কাছে। বলেই সায়ন বন্দুক চালাতে নেয়। আলো এসে ধরে ফেলে। সায়ন বন্দুক ধরে রাগে বলে, ছাড়ো আলো,
চলে যাও এখান থেকে। আলো সায়নের হাত থেকে বন্দুক নেওয়ার চেষ্টা করতে করতে বলে, সায়ন প্লিজ বন্দুকটা ফেলে দাও, পাগলামো করো না। সায়ন চিৎকার করে বলে, লিভ মি। বলেই আলোকে ধাক্কা দেয়। আলো নিচে পড়ে যায়। আলোর মাথা চেয়ারের এক কোণায় লেগে ফেটে রক্ত গড়িয়ে পড়তে থাকে। সায়ন আবার তার মাথায় বন্দুক ধরতে গেলে অয়ন এসে সায়নের হাত থেকে বন্দুকটা নিয়ে ফেলে দেয়। সায়ন পাগলের মতো ছটফট করতে থাকে বন্দুক নেওয়ার জন্য। অয়ন সামনের পিছনের দিক থেকে দুহাত শক্ত করে ধরে। পরে প্রহর আর অয়ন মিলে সায়নকে ধরে গাড়িতে বসায়। সায়ন শুধু যাওয়ার জন্য অনেক ছটফট আর চিৎকার করছে। মারু গাড়ি চালায়। ওরা সোজা হসপিটালে যায়। গিয়ে সায়নকে জোর করে এনে ঘুমানোর ইনজেকশন দেয়। একটু পরেই সায়নের চোখে প্রচুর ঘুম নেমে আসে। সে শান্ত হয়ে যায়। তাকে বেডে শুইয়ে দেয়। তারপর সায়ন শান্ত হয়ে বসে। কি করবে সবাই সেটাই ভাবছে। আমি আলোর দিকে তাকিয়ে বললাম, আলো তোমার কপাল অনেকটা কেটে গেছে, ব্যান্ডেজ করে নাও। অয়ন আলোর দিকে তাকিয়ে বলে, আম সরি আলো, এত ঝামেলার মধ্যে আমি খেয়ালই করিনি তোমার কপাল এতটা কেটে গেছে। দাঁড়াও, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। আলো মুচকি হেসে বলে, ইটস ওকে স্যার, আমি নিজেই করছি। বলে আয়নায় দেখে নিজের কপালের ব্যান্ডেজ নিজেই করে নেয় আলো। অয়ন আলোর সামনে এসে বলে, সরি আলো, তুমি আমার ভাইয়ের সাহায্য করতে গেছিলে আর আমি তোমাকে ভুল বুঝে মিসবিহেভ করেছি। প্লিজ স্যার, আমাকে সরি বলবেন না, দোষ আমারও ছিল। আগেই যদি আমি সব বলে দিতাম তাহলে এত কিছু হতোই না। এত কিছু হতোই না যদি তুই সায়ানকে সব সত্যিটা বলে দিতি। সত্যিটা বললে হয়তো এতদিনে আরো বড় কিছু হয়ে যেত। রিয়ান সামনে এসে বলে, ধুর, এত কিছু একদিনে হজম হচ্ছে না, আরো বাকি আছে নাকি? আমি দাঁড়িয়ে অবাক হয়ে বললাম, তুই এখানে কি করিস? রিয়ান আমার দিকে মুখ বাঁকিয়ে বলল, তোরে বাঁচাতে এসেছি আর তুই এতক্ষণে আমাকে খেয়াল করলি? আমি ইনোসেন্ট একটা হাসি দিয়ে বললাম, সরি, খেয়াল করিনি। তা করবি কেন? এখন তো আমাকে ভুলে গেছিস। আরে দূর, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোকে ভুলবো কিভাবে? সবাই একদিকে, তুই আর একদিকে। রিয়ান আবার নাক টেনে বলে, তুই তো আগের মতোই আছিস, সুইট। আমিও একটু হেসে আমার পাশে তাকিয়ে দেখি অয়ন আর প্রহর আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। আমিও আমার মুখ থেকে হাসিটা গায়েব করে ওদের দিকে ইনোসেন্ট একটা ফেস করে তাকাই। রিয়ান ওদের দিকে না তাকিয়ে আমাকে বলছে, তুই ঠিক আছিস তো? তোর কোনো জায়গায় লাগেনি তো? আমি বিনয়ের সাথে বললাম, না, আমি ঠিক আছি। তুই ঠিক আছিস তো? রিয়ান মুখটা একটু মলিন করে পিঠের দিকে ধরে বলে, না রে, কোন শালাই পিছন থেকে কুশি দিছে তো? একটু ব্যথা পেয়েছি। আমি চিন্তিত হয়ে বললাম, কই দেখি। অয়ন আমার সামনে এসে আমার হাত ধরে টেনে অন্য সাইডে নিয়ে গিয়ে আমি কোথাও ব্যথা পেয়েছি নাকি ভালো করে দেখতে থাকে। আমি দুহাত দিয়ে অয়নের গালে ধরে আমার সামনে রেখে বলি, আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। অয়ন আমার পেটে হাত দিয়ে চিন্তিত হয়ে বলে, আমাদের বেবি ঠিক আছে তো? একদম ঠিক আছে। আমাদের বেবি তার বাবার মতো স্ট্রং। অয়ন ভ্রু কুচকিয়ে বলে, তুমি মা হতে যাচ্ছ, এত বড় খুশির সংবাদটা আমাকে বলনি কেন? আরে কালকেই আমি জেনেছি, আর কাল এমন সিচুয়েশন ছিল যে বলতে পারিনি। আজ আমাদের বেবির কারণে তুমিও বেঁচে গেছো, আর আমার ভাইটাও। আলো অয়নকে ডাক দেয়। অয়ন সেখানে যায়। আলো অয়নকে বলছে সায়নকে স্বাভাবিক জীবনে ফিরে আনতে কি কি করা লাগবে। প্রহর আমার দিকে তাকিয়ে মুচকি হেসে আমাকে কংগ্রাচুলেশনস জানায়। রিয়ান মাঝখানে এসে বলে, ভাই, তুমি মারুকে কংগ্রাচুলেশনস কেন বলছো? প্রহর বিরক্তি নিয়ে বলে, কারণ মারুক প্রেগনেন্ট, ইউডিয়েট। রিয়ান বড় করে একটা হাসি দিয়ে আমার সাথে হ্যান্ডশেক করে বলে, কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস, আই এম সো হ্যাপি ফর ইউ। রিয়ান হ্যান্ডশেক করেই যাচ্ছে। প্রহর হাতটা ছুটিয়ে বলে,
হয়েছে, মারু বুঝে গেছে। আবার প্রহর রিয়ানের দিকে তাকিয়ে বলে। তুমি এত খুশি হচ্ছ কেন? রিয়ান হাসতে হাসতে বলে। কেন হব না? আমার বেস্ট ফ্রেন্ড মা হতে যাচ্ছে। কিছুদিন পরে তার একটা ছোট টুনটুনি হবে। আমি ওর কথা থামিয়ে দিয়ে বলি, টুনটুনি কেন, টুনটুনও তো হতে পারে। প্রহর আর রিয়ান আমার দিকে তাকিয়ে বলে, টুনটুন? ইয়ে মানে ছেলে, ছেলেও তো হতে পারে। হুম, হতেই পারে, কিন্তু তোমার মেয়ে হবে। কিভাবে বুঝলেন যে আমার মেয়েই হবে? ছেলেও তো হতে পারে। বোঝা যায়, বোঝা যায়। আর আমাদের সবার মেয়েই লাগবে। কিন্তু আমার ছেলে লাগবে। অয়ন এসে বলে কি হয়েছে? আমি অয়নকে বলি, দেখো না, ওরা সবাই মেয়ে মেয়ে করছে, আর ছেলেও তো হতে পারে। আরে ধুর, এটা নিয়ে কেউ ঝগড়া করে? ছোট বাচ্চা নাকি তোরা? আচ্ছা যাই হোক, আমার মেয়েই হবে, চিন্তা করিস না। মানে কি? মানে আমার মেয়ে লাগবে, ফাইনাল। এটা নিয়ে কেউ আর কোনো কথা বলবে না। এক্সকিউজ মি, ছেলে হবে না মেয়ে হবে সেটা আল্লাহ ডিসাইড করবে, আপনারা না। হুম, তো আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব। আরে ফার্স্ট বেবি, যাই হোক না কেন খুশি থাকো। আল্লাহ যেন ভালোভাবে বেবিটাকে পৃথিবীতে আনে। হুম। তুমি সকাল থেকে কিছু খাওনি। প্রহর, তুই মারুকে নিয়ে যা বাসায়, আমি কিছুক্ষণ পরে আসব। ঠিক আছে। আমি প্রহর বাসায় চলে আসি, আর রিয়ান তার বাসায় চলে যায়। আমি সিঁড়ি দিয়ে উঠছি, প্রহর আমার পিছনে ধরার মতো করে সাবধানে সাবধানে করে করে যাচ্ছে। আমি দাঁড়িয়ে প্রহরের দিকে তাকিয়ে বলি, আমার কোনো সমস্যা হচ্ছে না সিঁড়ি পেয়ে উঠতে। আমার এখনো 6-7 মাস হয়নি, সো আমার কোনো প্রবলেম হবে না প্রহর। প্রহর মুচকি হেসে বলল। অনেকদিন পর তোমার মুখে আমার নামটা শুনে ভালো লাগলো। আমি আর কিছু না বলে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাই। আমি আমার রুমের সামনে দাঁড়িয়ে আবার পিছনে ফিরে প্রহরকে বলি, আচ্ছা একটা কথা বলার ছিল। বলো, কি বলবে? আমি একটু দ্বিধাবোধ করে বলি, এটা তো আমি জেনে গেছি যে আমার অতীতে অয়ন আর প্রহর নামে দুইজন ছিল, কিন্তু আর একটা কথা জানার ইচ্ছে আছে। যদিও এ কথার এখন কোনো গুরুত্ব নেই, তাও আমার জানতে ইচ্ছে করছে। কি কথা? আমি একটু থমকে গিয়ে বললাম, আমি এটা জিজ্ঞেস করব না যে আপনি আমাকে ভালোবাসতেন কিনা, আমি এটা জানতে চাই আমি কাকে ভালোবাসতাম। প্রহর মুচকি হেসে বলে, কি মনে হয়? আমার কি মনে হয় সে বড় কথা নয়, আমি সত্যিটা জানতে চাই, আমি কি আপনাকে ভালোবাসতাম? এবার প্রহর একটু শব্দ করে হেসে বলে, যদি তুমি আমাকে ভালোবাসতে, তাহলে অয়নের জায়গায় আজ আমি থাকতাম। আমি নিশ্চিন্ত হয়ে বললাম, আমার আর কিছু জানার নেই, ধন্যবাদ প্রহর। বলেই আমি আমার রুমে চলে যাই। প্রহর দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে তার রুমে চলে যায়। আমি ফ্রেশ হয়ে নিচে আসি। এসে দেখি মা আমার জন্য কত কিছু করে রেখেছে, আমাকে বসিয়ে খেতে বলছে। আমি একটু নরম গলায় বললাম, মা আগে অয়ন আসুক, তারপর সবাই মিলে খাই। প্রহর হালকা রেগে বলে, কোনো বাহানা দিলে চলবে না, এক্ষুনি যাও। অয়ন আসলে পরে না হয় আবার খেও। সকাল থেকে কিচ্ছু খাওনি, সো এখন তাড়াতাড়ি খাও। আমাদের পরিটা না খেয়ে আছে। হে মানে কি? মানে কিচ্ছু না, আপনি চুপচাপ খেতে বসেন। আমি খেতে বসি। খাওয়ার কিছুক্ষণ পরেই দিই এক দৌড়। আমার দৌড় দেখে সবাই আমার পিছনে পিছনে দৌড়ে আসে। আমি ওয়াশরুমে গিয়ে সোজা বমি করতে থাকি। প্রহর বাহিরে থেকে কি হয়েছে কি হয়েছে বলতে থাকে। আমি বমি করে বের হতেই প্রহর একদমে বলতে থাকে, কি হয়েছে? বেশি খারাপ লাগছে? চলো হসপিটালে যাই। আমি প্রহরকে থামিয়ে দিয়ে বলি, আরে কিচ্ছু হয়নি, এই সময় এমন একটু হয়, এই জন্য ডক্টরের কাছে যাওয়া লাগে নাকি? প্রহর আমার দিকে রাগি একটা লোক দিয়ে বলে, তুমি কি আর কখনো মা হয়েছো? না। তাহলে তুমি জানলে কি করে যে এটা স্বাভাবিক? চলো, এক্ষুনি চলো। প্রহর আমাকে নিয়ে যেতে লাগে, তখনই অয়ন এসে পড়ে। অয়ন আমাদের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে?
প্রহর অয়নকে এমনভাবে সবকিছু বলে যেন আমার কি না কি হয়ে গেছে। অয়ন আমার পালস চেক করে বলে, আরে সমস্যা নেই, এই সময় এমন হয়। তুই কেমনে জানোস? অয়ন প্রহরের দিকে তাকিয়ে বলে, আরে আমি একটা ডক্টর ভাই। সো হোয়াট? তুই তো আর গাইনি ডক্টর না, তাই না? তুই তো হার্ট সার্জনার। আর এখানে কারো হার্টের প্রবলেম নেই। আরে তো কি হয়েছে, ডক্টর তো আমি নাকি। আরে প্রহর, এই সময় এমন একটু হয় গো, এটা টেনশনের কোনো কারণ নেই। একটু আরাম করলে ঠিক হয়ে যাবে। মারু যা খেলো সবই তো বমি করে ফেলে দিল, এখন আবার খাও। একথা শুনে আমি তাড়াতাড়ি হেঁটে চলে যাই আমার রুমে। প্রহর আর অয়ন অবাক হয়ে আমার যাওয়া দেখছে। প্রহর উপরে তাকিয়ে বলে, এখন কি মারু এখান থেকে পালালো? মানে তো তাই হলো। আচ্ছা আমি যাচ্ছি ওপরে, আমি সুযোগে ওরে খাইয়ে দিব, ঠিক আছে? হুম। অয়ন উপরে যেতে নেয়, তখনই অয়নের বাবা এসে বলতে থাকে, অয়ন অয়ন আমার ছেলের কি হয়েছে? কি শুনছি এসব? সায়ন এখন কোথায়? এটা শুনে অয়ন দাঁড়িয়ে যায়। রাগে ওর ঘাড়ের একটা রগ বেরিয়ে যায়। অয়নের মা চিন্তিত হয়ে বলে, কি হয়েছে আমার ছেলের? অয়ন কি হয়েছে ওর? অয়ন রাগে চিৎকার করে বলে, পাগল হয়ে গেছে তোমার ছেলে মা, সে এখন নিজের জান নিতে চায়। বাবা বলে, মানে কিন্তু কেন? জানেন না কেন? আপনি যে অনেক বছর আগে যে কর্ম করেছেন সেটার শাস্তি এখনো ভোগ করছে আমার ভাই। ওই একটা কারণে সায়নের মেন্টাল কন্ডিশন অনেক খারাপ হয়ে গেছে। ওর নজরে দিয়া এখনো বেঁচে আছে, কথা বলে ওর সাথে। আর তার মৃত্যুর জন্য সে আমাকে ঘৃণা করে, তাই আমার জীবন থেকে নীরকে সরিয়ে দিতে চাই। এখন সেটা না পেরে নিজের জীবন নিয়ে নিতে চাই। এখন বলো কি করব? আপনি এবার কি করবেন? গিয়ে ওর অবস্থাটা একবার দেখে আসেন। এর থেকে বেশি কিছু বলার নেই আমার। অয়নের বাবা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার মা কান্না করছে। প্রহর তার মাকে গিয়ে সান্ত্বনা দিচ্ছে। অয়ন রাগে উপরে উঠে আসে, এসে দেখে আমি দাঁড়িয়ে সব দেখছি। অয়ন আমার দিকে তাকিয়ে আবার ভিতরে চলে যায়। আমিও অয়নের সাথে ভিতরে যাই। অয়ন সোজা ওয়াশরুমে ঢুকে যায়। আলো সায়নের মাথার কাছে বসে সায়নের দিকে তাকিয়ে আছে। ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কিছু একটা বলতে যাচ্ছে, কিন্তু সায়নের ঘুমন্ত অবস্থায়ও বলতে পারছে না। হঠাৎ করেই সায়ন আস্তে আস্তে তার চোখ খুলে। আলো কিছুটা ভয়ে তাকিয়ে আছে। সায়ন হঠাৎ করেই উঠে বসে। আলো কিছুটা চমকে যায়। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। হঠাৎ করেই সায়ন আস্তে আস্তে তার চোখ খুলে। আলো কিছুটা ভয়ে তাকিয়ে আছে। সায়ন হঠাৎ করেই উঠে বসে। আলো কিছুটা চমকে যায়। আলোর ভীত চেহারা দেখে সায়ন হালকা হেসে বলে, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আলো সায়নের হাত ধরে বলে, আমি ভয় আমার জন্য পাচ্ছি না, আমি ভয়টা তোমার জন্য পাচ্ছি। তুমি তোমার নিজের না ক্ষতি করে ফেলো। সায়ন আলোর দিকে তাকিয়ে তার মাথা ব্যান্ডেজ করা দেখে সায়ন তার হাত সরিয়ে নিয়ে বলে, দূরে থাকো আমার থেকে, আমি কারোর জন্য নিরাপদ না। আমি একটা ভয়ঙ্কর সাইকো। আমি সায়নের কাঁধে হাত রেখে বলি, তুমি ভয়ানক হতেই পারো না। যে নিজের আগে অন্যের কথা আগে ভেবে, সে ভয়ানক কিভাবে হতে পারে? আর যার মন অন্যের কষ্ট দেখে কষ্ট পায়, সে তো সাইকো হতেই পারে না। সায়ন তুচ্ছ হাসি দিয়ে বলে, এসব শুনতেই ভালো লাগে, কিন্তু বাস্তবে অনেক আলাদা। বাস্তব আরো সুন্দর। বাস্তবকে সুন্দর করে দেখলেই সুন্দর লাগবে, কঠিন ভাবলে কঠিন হবে। ঠিক আছে, আমি এখন বাসায় যাব। আলো একটু দ্বিধা বোধ করে বলে, সায়ন, আমরা সবাই ভাবছিলাম কি যে কি আমাকে পাগলা গারদে পাঠিয়ে দিবে, তাই তো? না, তুমি কি পাগল নাকি যে তোমাকে পাগলা গারদে পাঠাবো? আর যদি হতেও, তাও আমি যেতে দিতাম না। সায়ন আমার দিকে তাকিয়ে আবার তার চোখ ফিরিয়ে নিয়ে বলে, তাহলে? দেখো, আমি তোমাকে স্পষ্ট করে বলছি, তোমার সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দরকার।
এটা তোমাকে বাসায় রেখেও করা যেতে পারে, কিন্তু এটা মারু ভাবের জন্য হানিকারক হতে পারে। না, আমি এটা চাই না। আমার কারণে ভাবি বা তার সন্তানের কিছু হোক সেটা আমি চাই না। তাই তো তোমাকে প্রাইভেট প্লেসে রেখে চিকিৎসা করাবো। আর চিন্তা করো না, সেখানে আমি আমার বেশিরভাগ সময় কাটাবো। তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। কিন্তু আমি ভালো হতে চাই না, চাই না এখানে থাকতে। আমি চলে যাব এখান থেকে, আমি আবার আমেরিকা ফিরে যাব, তাহলে সব ঠিক হয়ে যাবে। আমি মুখটা মলিন করে বললাম, কোথাও যেতে দেব না আপনাকে আমি। যদি ওইখানে গিয়ে আপনার কিছু হয়ে যায় তখন? হয়ে গেলে হয়ে যাবে, তাছাড়া আমার কিছু হলেই বা কার কি আসে যায়। যায়, আমার এসে যায়। সায়ন আমার দিকে তাকায়। আমি তাড়াতাড়ি নার্ভাস হয়ে বলি, মানে আপনার মা বাবা, ভাই, ভাবি এদের এসে যায়। ওরা আপনাকে অনেক ভালোবাসে, অন্তত তাদের জন্য তো আপনাকে সুস্থ হওয়ার ট্রাই করা উচিত। আর আপনি যদি একবার এটা ধরে নেন যে আপনি সুস্থ হতে চান, তাহলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। সায়ন বেডে অন্যদিকে অন্য পাশ হয়ে শুয়ে বলে, আমি একটু একা থাকতে চাই মিস আলো। আলো সায়নকে নিজের দিকে ফিরিয়ে বলে, একা থাকতে চাইলেই হলো? আমি দিব না আপনাকে একা থাকতে, কারণ আমি আপনার বন্ধু, আর বন্ধুরা কোনোদিন একা ছাড়ে না। সায়ন আলোর কপালের দিকে তাকিয়ে বলে, কিন্তু আমি তো তোমাকে আঘাত করেছি। আমি মুচকি হেসে বললাম, আপনি ইচ্ছে করে তো আর আঘাত করেননি, আর ইচ্ছে করে আপনি করতেও পারবেন না। আর আপনার সামনে এই ব্যথা কিছুই না। সায়ন আমার দিকে তাকিয়ে বলে, এমন কোনো ফিলিংস নিজের মধ্যে এনো না যেটাতে পরে কষ্ট পেতে হয়। আমি হেসে বলি, এই ফিলিংসটাতে একটা অন্যরকম খুশি আছে, আর সেটার জন্য এসব কষ্ট কিছুই না, বুঝলেন? এখন আপনি শুয়ে থাকেন, আমি একটু আসছি, ওকে? আলো একটু বাহিরে যায়। সায়ন শুয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে থাকে। বেশ অনেকক্ষণ পর অয়ন শাওয়ার নিয়ে বের হলো। অয়নকে বের হতে দেখে বিছানা থেকে উঠে বসি। অয়ন আমার দিকে তাকিয়ে ছোট্ট করে একটা হাসি দেয়। হাসিটা যে মিথ্যে ছিল সেটা আমার বুঝতে আর বাকি নেই। আমি অয়নকে গিয়ে জড়িয়ে ধরি। অয়ন আমাকে ছাড়িয়ে বলে, আমার শরীর এখনো ভেজা নীর। আমি আবারও অয়নকে জড়িয়ে ধরে বলি, তো কি হয়েছে, আমি তো ধরবো। আর আমার তো বেশ ভালো লাগছে, শরীরটা বেশ ঠান্ডা ঠান্ডা। অয়নও আমাকে জড়িয়ে ধরে বলে, আজ আমার ওপর এত মেহেরবানি হলো যে? আমার মা বলে জড়িয়ে ধরলে নাকি সব টেনশন দূরে চলে যায় আর মন ভালো হয়ে যায়। তাহলে তোমার মা ঠিক কথাই বলেছে। অয়ন শোনো না। বলো। কিছু না, তোমার নামটা নিতে ইচ্ছে করছিল। অয়ন হেসে বলে, কেন? আমার নামে এমন কি আছে যেটা আপনার বলতে ইচ্ছে করছে? জানি না, শুধু জানি তোমার নাম নিতে আমার খুব ভালো লাগে, আলাদা একটা ভালো লাগা কাজ করে। তুমি আর তোমার কথা। আমি অয়নকে জড়িয়ে নিয়ে বলি, লজ্জা করে না সারাদিন এভাবে জড়িয়ে ধরে থাকতে? আর কোনো কাজ নেই নাকি? তাড়াতাড়ি জামা কাপড় পরে নাও, খেতে হবে না? রাত হয়েছে কত দেখছেন। আরে এটা কি হলো? অয়ন নিচে আসে, এসে দেখে সবার মন খারাপ করে বসে আছে। অয়ন আসার সাথে সাথে সবাই খেতে বসে, কিন্তু কেউ আর খাচ্ছে না, সবাই খাবারে আঙ্গুল ঘোরাচ্ছে। অয়ন সবার উদ্দেশ্যে বলে, আরে চিন্তা করার কিছুই নেই, আমি সায়নকে দেখছি, ও একদম ঠিক হয়ে যাবে। আমি আছি না, দেখবে কিছুদিনের মধ্যে সায়ন আমাদের সবার সাথে বসে খাবে। এখন তোমরা না খেলে পরে সায়ন যখন সুস্থ হয়ে আসবে তখন তোমরা সবাই অসুস্থ হয়ে যাবে, তাই সবাই ঠিকমতো খাও প্লিজ। অয়ন সবাইকে তো সান্ত্বনা দিয়ে দিল, কিন্তু নিজেকে কি বলে বোঝাবে সেটাই ভাবছে। সবাই খাওয়া দাওয়া শেষ করে নিজের মতো চলে যাই রুমে। প্রহর আর অয়ন সোফায় বসে আছে। আমি তাদের দুজনের জন্য কফি নিয়ে আসি। প্রহর, আলোকে ফোন দে তো, জিজ্ঞেস কর সব কিছু ঠিক আছে নাকি। প্রহর আলোকে ফোন দেয়। কিছুক্ষণ পরে আলো ফোন ধরে। হ্যালো, কে বলছেন? আলো, আমি প্রহর। জি ভাইয়া, বলেন। সায়ন কেমন আছে? ভাইয়া,
ও তো আবার আগের মতো পাগলামো শুরু করে দিয়েছে। আমি ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছি। প্রহর একটু আস্তে বলে। এ কথা অয়নকে বলবে না প্লিজ। ঠিক আছে। একটু পরে আমি আসছি। না ভাইয়া, লাগবে না। একটু পরেই সায়ন ঘুমিয়ে যাবে। আপনার আসার কোনো দরকার নেই, আমি সামলে নেব। হুম, তাহলে ঠিক আছে, কিন্তু বেশি প্রবলেম হলে আমাকে বলবে কিন্তু। হো, ওকে। প্রহর, এত আস্তে আস্তে কি বলছিস? আমার কাছে ফোনটা দে। অয়ন প্রহরের থেকে ফোনটা নিয়ে জিজ্ঞেস করে। হ্যালো, আমি অয়ন। সায়ন কেমন আছে? ও কোনো প্রবলেম করছে না তো? করলে বলো, আমি এখনই আসছি। না স্যার, আসার দরকার নেই। সায়ন তেমন কিছু করেনি। ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, একটু পরেই ঘুমিয়ে যাবে। আচ্ছা, সায়ন কোনো ধরনের পাগলামো করলে আমাকে অবশ্যই জানাবে। আমি সাথে সাথে চলে আসব। ওকে স্যার। এত রাত হয়েছে, তুমি এখনো বাসায় যাওনি? সায়ন ঘুমালেই আমি চলে যাব। তাছাড়া আমার বাসা তো বেশি দূরে না। ঠিক আছে, তবে বেশি লেট করবে না। ঠিক আছে। অয়ন ফোন রেখে দিয়ে সবাইকে বলে। আমি ভাবছি সায়নকে বাসায় নিয়ে আসব। ওর কাছে সবসময় কাউকে না কাউকে দরকার। কিন্তু সায়ন যদি আবার মারুর কোনো ক্ষতি করতে চায় তখন? আমি সোফায় বসতে বসতে বলি, তাহলে তো আগেই করে দিত। সায়ন আমার কোনো ক্ষতি করবে না। ওকে এখানে আনলে আরো তাড়াতাড়ি সুস্থ হবে। হুম, তোদের যেটা ভালো মনে হয়। আচ্ছা শোন, এখন ঘুমাতে যা, এমনি অনেক লেট হয়ে গেছে। তাছাড়া মারুর এখন তাড়াতাড়ি ঘুমানো উচিত। ঠিক। চলো নীর, ঘুমাবে। অয়ন আর আমি রুমে চলে আসি। প্রহর তার রুমে চলে যায়। অয়ন শুয়ে মন খারাপ করে আছে। আমি সোজা গিয়ে অয়নকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি। এক কথায় বলতে নিলে অয়নের উপরে উঠে পড়ি। অয়নও আমি তার দুই বাহু ধরে বেঁধে বলে, কি হয়েছে? আমার এভাবে শুতে ইচ্ছে করছে। তোমার কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। বলেই আমার পেটে এক হাত রেখে বলে, তোমার মামুনি আগের থেকে অনেক দুষ্টু হয়ে গেছে। আর বাবা তো দুধে ধোয়া তুলসী পাতা। আচ্ছা, তোমার কি চাই? এত বড় খুশি দিলে আমাকে। আমার আর তোমার অতীতের কাহিনী শোনানো লাগবে? আমার তো কিছুই মনে নেই। অবশ্যই শোনাবো, কিন্তু আজ না। আজ আপনি ঘুমান, আমি কাল আপনাকে বলবো সব। ওকে? তাহলে ঠিক আছে। সকাল সকাল সায়ন তার চোখ খুলে দেখে তার বাবা তার পাশে বসা, চোখে পানি টলমল করছে। যে কোনো মুহূর্তে পানি নিচে পড়ে যেতে পারে। সায়ন উঠে বেডের সাথে হালকা হেলান দিয়ে অর্ধেক শোয়া অবস্থায় আস্তে করে বলে, বাবা, তুমি এত সকাল সকাল? সায়নের বাবা সায়নের হাত ধরে বলে, তোর কাছে মাপ চাবো। আমার কাছে কোনো উপায় নেই। কোন মুখে মাপ চাবো তোর কাছে? বাবা, কি হয়েছে? তুমি কেন আমার কাছে মাপ চাইবে? এই সব কিছু আমার কারণেই হয়েছে। এর জন্য আমি দায়ী, শুধুমাত্র আমি। আর আমার দোষের কারণে তার শাস্তি ভোগ করেছে আমার দুই ছেলে আর বৌমা। বাবা, তুমি কি বলছো? আমি কিছুই বুঝছি না। সায়ন, দিয়ার মৃত্যুতে অয়নের কোনো দোষ নেই, সব দোষ আমার। সায়ন উঠে বসে গিয়ে বলে, মানে? ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। সায়ন, দিয়ার মৃত্যুতে অয়নের কোনো দোষ নেই, সব দোষ আমার। সায়ন উঠে বসে গিয়ে বলে, মানে? সায়নের বাবা মাথা নিচু করে বলে, ওই দিন যখন দিয়া বলে সে কোনোদিন মা হতে পারবে না, সেটা আমি মেনে নিতে পারিনি। তাই পার্টিতে তাকে টাকা দিয়ে চলে যেতে বলি, কিন্তু সে রাজি হয় না। তোকেও তো কতভাবে বোঝানোর চেষ্টা করলাম, তারপর ভাবলাম দিয়াকে ভয় দেখিয়ে চলে যেতে বলবো। ওই দিন আমি বন্দুক বের করে এমনি দিয়ার সামনে ধরে হুমকি দিচ্ছিলাম যেন সে তোমার জীবন থেকে সরে যায়। তখনই দিয়া ভয়ে দৌড় দিতে নেয়। আমি তাকে আটকাতে চাই, দিয়া আমাকে ধাক্কা দিতে নেয়, আর ভুল করে আমার হাত দিয়ে বন্দুক থেকে গুলি বের হয়ে যায়, সাথে সাথে মারা যায়। অয়ন দৌড়িয়ে এসে
আমার হাত থেকে বন্দুকটা নিয়ে দিয়ার দিকে তাকিয়ে থাকে। সে নিজেও বুঝে না কি হচ্ছে। একটু পরেই তুই এসে চিৎকার করতে থাকিস। অয়নের হাতে বন্দুক দেখে ওকে দোষারোপ করতে থাকিস। আমার অবস্থা তখন খারাপ ছিল। আমি বুঝতেই পারছিলাম না কি থেকে কি হয়ে গেল। অয়ন আমার দিকে তাকিয়ে আমার অবস্থা দেখে সব দোষ নিজের গাড়ি নিয়ে নেয়। আমি কিছু বলতে পারিনি। আমি জানি অয়ন যতই আমার উপরে রেগে থাকুক না কেন, সে চায় না তোর নজরে আমি ছোট হয়ে যাই, তুই আমাকে অবধি ভাবিস, সেটা অয়ন চায় না। তাই সব অপরাধ নিজের উপরে নিয়ে নেয়। প্লিজ আমাকে মাফ করে দে। বলেই তার বাবা কান্না করতে থাকে। অয়ন দরজার সামনে দাঁড়িয়ে সব শুনছে। অয়নের চোখেও পানি চলে আসে। সায়ন পানি ভরা চোখের সামনে তাকিয়ে দেখে অয়ন দাঁড়িয়ে আছে। সায়ন বেড থেকে নেমে অয়নকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বারবার সরি বলতে থাকে। অয়ন সায়নের পিঠে হাত দিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সায়নকে বেডে বসিয়ে নিজেও সায়নের পাশে বসে। তাদের বাবা নিচের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ তিনজনে চুপচাপ বসে থাকে। অয়ন তার বাবার হাতের হাত রেখে বলে, যা কিছু হয়েছে এতে কারো কোনো দোষ ছিল না। এমন পরিস্থিতি এসে গেছে যে কেউ কাউকেই দোষারোপ করা যাচ্ছে না। আমরা সবাই পরিস্থিতির শিকার। আমরা সবাই অনেক দুঃখ পেয়েছি, কিন্তু এখন দুঃখকে সরিয়ে খুশি থাকার পালা। সায়ন, প্লিজ বাবাকে মাফ করে দে। মানছি ভুল ওনারও ছিল, কিন্তু যা হয়েছে ভুলে হয়ে গেছে। সায়ন কিছু বলে না, শুধু মাথা নাড়িয়ে অয়নকে জড়িয়ে ধরে। তাদের বাবা চোখে পানি নিয়ে বলে, জানি তোর কাছে মাপ চাওয়ারও মুখ নেই আমার। নিজের নজরে নিচে নেমে গেছি, তাও মাপ চাইছি। তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? নিজেকে কোনোদিন মাফ করতে পারবো না। সায়ন অয়নকে ছেড়ে তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তার বাবাও সায়নকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তাদের বাবা অয়নের দিকে তাকায়, তখন অয়নও দুজনকে জড়িয়ে ধরে। এমন সময় আলো সোজা সায়ন বলে ভিতরে ঢুকতেই অবাক হয়ে যায়। ওরা তিনজন তিনজনকে ছেড়ে দেয়। তিনজনের চোখেই পানি। আলো একটু নার্ভাস হয়ে বলে, আমি একটু পরে আসছি। বলেই যেতে নেয়। তখনই সায়নের বাবা বলে ওঠে, ডক্টর আলো, আপনাকে যেতে হবে না। আপনি আমার ছেলের ভালোভাবে চিকিৎসা করেন, আমি আসছি। ওকে আঙ্কেল। তিনজনই তাদের চোখের পানি মুছে ফেলে। অয়ন দাঁড়িয়ে বলে, আমি আপনাকে বাইরে পর্যন্ত ছেড়ে দিয়ে আসি। অয়ন আর তার বাবা বাইরে যায়। সায়নও ঠিক করে বসে। আমি সায়নের প্রেশার চেক করতে করতে বললাম, যাই হয়ে যাক, মাথায় কোনো চাপ নেবে না, সব কিছুর সমাধান আছে। সায়ন মুচকি হেসে বলল, আর চিন্তা করতে হবে না আমার মিস আলো, আমি সুস্থ হতে চাই। যদিও আমার মন বারবার বলছে তুই দিয়াকে ছাড়া তো বাঁচবি না, তাও আমি সুস্থ হতে চাই। আমি খুশিতে লাফিয়ে বললাম, সত্যি? ওয়াও, এটা তো অনেক খুশির খবর। আর দিয়ার কথা বারবার আপনার মন না মাথা বলছে, যেটাকে আপনার কন্ট্রোল করতে হবে। পাশে থাকবে তো আমার? আপনি না চাইলেও সব সময় আপনার পাশে থাকব। এই আলো অন্ধকারেও আপনার সাথে থাকব। সায়ন হালকা হাসে। তখনই অয়ন আসে। এসে সায়নকে বলে, তোকে আজকে বাড়ি নিয়ে যাব, সেখানেই তোর চিকিৎসা করব। সায়ন অন্যদিকে ফিরে বলে, আমি বাড়ি যাব না। কেন? আমার জন্য ভাবির বিপদ হতে পারে। এখন এমন কিছুই হবে না, তুই তো সব কিছু জেনেই গেছিস। আমি ভাবির সামনে গিয়ে দাঁড়াবো কিভাবে? ওনাকে মারার জন্য সব প্ল্যান আমিই করেছি, কতবার চেষ্টা করেছি। ভাবির সামনে দাঁড়ানোর কোনো ক্ষমতা নেই আমার। তখনই মারু আসে, এসে সায়নের সামনে দাঁড়ায়। সায়ন আমাকে দেখে অবাক হয়ে যায়, নিজের মুখ ঘুরিয়ে নেয়। আমি সায়নের সামনে দাঁড়িয়ে বলি, আমি জানতাম তুমি আসতে চাইবে না, তাই আমিও সাথে এসেছি তোমাকে নেওয়ার জন্য। সায়ন নিচের দিকে তাকিয়ে বলে, আমি কোথাও যাব না। আমি বেডে সায়নের পাশে বসে বলি,
কেন আসবে না? আর আমার জন্য গিল্টি ফিল করার কোনো দরকার নেই। তুমি আমার ভাইয়ের মতো, আর ভাই একটা ভুল করলে মাফ করাই যায়। তাছাড়া তুমি তো কিছু ইচ্ছে করে করনি, আর আমি জানি সায়ন কোনো দিন ইচ্ছে করে কারো খারাপ করতে পারে না। আর তুমি সব সময় আমাকে বাঁচিয়েছো। নিজের অজান্তেই আমার ক্ষতি করার চেষ্টা করলেও নিজের ইচ্ছেই সজ্ঞানে আবার আমাকে বাঁচিয়েছো। তুমি আমাদের সাথে বাড়ি যাবে, ব্যাস এটাই শেষ কথা। তোমাকে ছাড়া বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় বাড়িতে জান নেই। কিন্তু ভাবি, কোনো কিন্তু নয়, বাড়ি ফিরে যাবে মানে যাবে। এখন যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমি কষ্ট পাবো, আর এই সময় আমার কষ্ট পাওয়া ঠিক না, তাহলে বেবির সমস্যা হতে পারে। ভাবি সব কথা কেউ বলে? বেবির কিচ্ছু হবে না। তাহলে তুমি যাবে? সায়ন একটু ভেবে বলে। যাব। তখন সবাই খুশি হয়ে যায়। তখন অয়ন বলে, আমি তোর জন্য আমেরিকার একজন বেস্ট সাইকোলজি ডক্টরের ব্যবস্থা করেছি, তাই সেই তোর চিকিৎসা করবে। এটা শুনে আলোর মুখটা মলিন হয়ে যায়। সায়ন আলোর দিকে তাকিয়ে বলে, আলো কিন্তু অনেক ভালো ডাক্তার, তাই আমার মনে হয় আলো আমার চিকিৎসা করলে ভালো হয়। আলো ডক্টরের সাথে থাকবে। আলো, প্রতিদিন আমার বাসায় আসতে কোনো প্রবলেম নেই তো তোমার? আলো এক লাফে বলে ওঠে। না, কোনো প্রবলেম নেই। অয়ন আর আমি আলোর দিকে চোখ দুটো বড় করে তাকাই। তখনই আলো তাড়াতাড়ি করে বলে ওঠে, না মানে এটা তো আমার কর্তব্য। আমি আর অয়ন হালকা হেসে বলি, কিছুক্ষণ পরে আমরা সায়নকে নিয়ে বাসায় পৌঁছে যাই। সায়ন রুমে শুয়ে রেস্ট করতে থাকে। মা সায়নের পাশে বসে আছে। আমি আর অয়ন বসে আছি। অয়ন ফ্রেশ হয়ে জিজ্ঞেস করে, প্রহর কোথায়? ওকে দেখছি না যে। প্রহর তো তাড়াতাড়ি বেরিয়ে গেল, বলছিল কি যেন কাজ আছে। আজকাল ওর কাজটা একটু বেশিই থাকে। তোমার এতে কি প্রবলেম? না, আমার আর কি সমস্যা থাকতে পারে? প্রহর স্নেহার বাসায় যায়, সেখানে তাকে জামাতার মতো ব্যবহার করা যায়। সে স্নেহার রুমে যায়, গিয়ে দেখে স্নেহা শুয়ে আছে, ওর মাথায় জ্বরপট্টি দেওয়া। স্নেহা প্রহরকে দেখে উঠতে নেয়, প্রহর উঠতে মানা করে। প্রহর আমার পাশে বসে বলে, জ্বর কিভাবে বাঁধালে? যতটুকু জ্বর উঠেছে তার থেকে বেশি ভাব নিয়ে বলে, আমি কি জানি, আমি কি ইচ্ছে করে করেছি নাকি? প্রহর স্নেহার কপাল থেকে পট্টিটা সরিয়ে হাত লাগিয়ে চেক করে বলে, তোমার তো দেখি অনেক জ্বর, আমি ডক্টরকে কল করছি। ডক্টর এসে দেখে গেছে আর ওষুধও দিয়ে গেছে, বলেছে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, কিন্তু আমার মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচবো না। স্নেহার অবস্থা আর কান্না কান্না ভাব দেখে প্রহর স্নেহার হাত ধরে বলে, এমন কিচ্ছু হবে না, এসব তোমার মনের ভুল স্টুপিড। জ্বর হলে এমন মনে হয়, আর এটা তো সাধারণ একটা জ্বর, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। স্নেহা রোগীদের মতো করে বলে, অনেক জ্বালাতন করেছি আপনাকে, পারলে মাফ করে দিয়েন। স্নেহা, এবার কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। চুপচাপ শুয়ে থাকো, দেখবে এমনি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আমি আর ঠিক হব না, আমি নিশ্চিত মরে যাব। দূর, তোমার সাথে কথা বলাটাই ভুল, আমি চলে গেলাম। বলে প্রহর যেতে নাই, স্নেহা হাত ধরে টান দেয়। প্রহর তাল সামলাতে না পেরে স্নেহার ওপরে গিয়ে পড়ে যেতে নাই, কিন্তু প্রহর তার দুহাত স্নেহার দুপাশে বিছানায় ধরে ফেলার কারণে স্নেহার গায়ে পড়ে যায়নি, কিন্তু স্নেহার অনেক কাছে চলে আসে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। প্রহর উঠে যেতে নিলে স্নেহা তার দুই হাত প্রহরের ঘাড়ে রেখে তাকে আটকায়। প্রহর স্নেহার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি করছো স্নেহা? স্নেহা প্রহরের গালে কিস করে বলে, আই লাভ ইউ প্রহর, তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, তুমি কি আমাকে ভালোবাসবে? প্রহর তাড়াতাড়ি উঠে পড়ে, নিজের গালে হাত দিয়ে স্নেহার দিকে তাকিয়ে চলে যায়। আমি অয়ন, প্রহর, সায়ন নিচে বসে আছি।
এমন সময় কেউ একজন দরজার বেল বাজায়। একজন মেয়েট এসে দরজা খুলে দেয়। দরজা খুলতেই রিয়ান জোরে আমার নাম নিয়ে ভিতরে আসে। রিয়ান এসেই বলে, মারু, আমি এসে গেছি। আমিও উঠে গিয়ে খুশিতে লাফিয়ে বলি, তোর অপেক্ষাতেই ছিলাম। অয়ন দাঁড়িয়ে তীক্ষ্ণভাবে তাকিয়ে বলে, কেন? আমি রিয়ানের হাত থেকে প্যাকেটটা নিয়ে বলি, এর জন্য। এতে আন্টির তৈরি করা আমের আচার আছে। আমার অনেক খেতে ইচ্ছে করছিল, তাই রিয়ানকে বলেছি এনে দিতে। এত ইচ্ছে করলে আমাদেরকে বলতে পারতে, কিনে এনে দিতাম। আরে আন্টির হাতের আচারের সাথে কোনো আচারের মিল হতেই পারে না। আমার অনেক ইচ্ছে করছিল, তাই বলেছি। হুম। আরে তোমাদের প্রবলেমটা কি? আমি এখানে এসেছি বলে ঠিক আছে, আমি চলে যাব 2-3 ঘন্টা পরে। কতদিন হলো মানুষের সাথে ঠিক করে কথা হয় না। আমি সোফায় দুপা উঠিয়ে বসে আচারের টিপ্পাটা বের করে খেতে থাকি। আমার খাওয়া দেখে সায়ন আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে বলে, ভাবি, আমাকেও একটু দাও। আমি সায়নের দিকে ডিব্বাটা এগিয়ে দিলাম। সায়ন সেখান থেকে একটা খোসা নিল। প্রহর সায়নের দিকে তাকিয়ে বলে, তুইও কি প্রেগনেন্ট নাকি? সায়ন খেতে খেতে বলে, কোন বইয়ে লেখা আছে আশা শুধু প্রেগনেন্ট মেয়েদের জন্য? ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। রিয়ান আমার পাশে এসে বসে। অয়নের প্রহর তীব্র নজরে তাকিয়ে আছে। রিয়ান আমার দিকে ফিরে বলে, কতদিন হলো আমরা একসাথে বসে গল্প করি না। আগে তো অনেক রাত পর্যন্ত আমরা বসে বসে গল্প করতাম, মনে আছে? থাকবে না কেন? আমরা একসাথে কত মজা করতাম, আর রাতে সবাই মিলে ভূতের গল্প করতাম। অয়ন একটু সামনে এসে বলে, তোমরা রাতভর কথা বলতে? আমি অয়নের তাকানো দেখে হ্যাঁ না কিছু বলতে পারছি না, কিন্তু রিয়ান সোজাসুজি হ্যাঁ বলে দেয়। অয়ন এসে আমার পিছনে বসে। আমি একটু নড়ে চড়ে বসি। প্রহর সামনের টেবিলে বসে বলে, আর কি কি করতে শুনি? আরে আরো অনেক কিছু করতাম, যেমন একসাথে ঘুরতে যেতাম, আড্ডা দিতাম। আমরা তো ভার্সিটির অনুষ্ঠানে একসাথে ডান্সও করেছি। আমি রিয়ানকে থামিয়ে দিয়ে বলি, রিয়ান অনেকক্ষণ হলো এসেছিস, আমি তোর কফি এনে দেওয়ার জন্য বলছি। হুম, তোমরা কি প্রতি রাতে ভূতের গল্প করতে নাকি? আরে না, কিছুদিন পর পর করতাম। রাতে ছাদে গিয়ে অল্প আলোতে ভূতের গল্প বলার মজাই আলাদা। আচ্ছা, তাহলে আজ রাতে ছাদে গিয়েই গল্প করব। দেখব কত সাহস আছে তোমার মনের ভিতরে। কি বলিস অয়ন? অয়নও একটা ডেফিল হাসি দিয়ে বলে, ওকে। দুজনকে দেখে মনে হচ্ছে দুজনের মনে অবশ্যই কিছু না কিছু চলছে। আমিও আচার খেতে খেতে দুজনের দিকে তাকাই। দুজনের হাসি রহস্যময় লাগছে। বাহ, তাহলে আজ মজার হবে, দেখা যায়। তাহলে কি আমি রাত হওয়া পর্যন্ত এখানে থাকবো? তাহলে তো মজা হবে। এমন সময় আলো দরজায় বেল বাজায়। দরজা খুলতেই আলোর চেহারা দেখে সায়ন দাঁড়িয়ে যায়। সায়নের ঠোঁটে হাসি চলে আসে। আলো সবাইকে হ্যালো বলে। আমি আলোকে দেখে হাসি দিয়ে বললাম, এসো এখানে বসো। এসেই সায়নের সাইডে বসে। সায়ন আলোর দিকে ফিরে বলে, জানো, আজ রাতে ছাদে বসে ভূতের গল্প হবে, তুমি চাইলে জয়েন হতে পারো। সায়ন, আলো চাইলে তো জয়েন করতে পারবে, কিন্তু তুমি না। তুই চুপচাপ রুমে শুয়ে থাকবি, তোর রেস্টের প্রয়োজন। সবার সাথে বিজি থাকলে সায়নের জন্য আরো ভালো, তবে বেশিক্ষণ জাগার কথা আমিও বলবো না। ঠিক আছে, গল্প তাড়াতাড়ি শুরু করবে তাহলে। বাট যাই হোক, আমি থাকবো। ঠিক আছে। তুমিও থাকবে তো নাকি? আলো কিছুক্ষণ ভেবে বলে, ঠিক আছে, আমিও থাকবো। এটা শুনে সায়ন একটা হাসি দেয়। অয়ন সায়নের দিকে তাকিয়ে বলে, আজকাল একটু বেশি হাসছিস। হাসবে না তো কাঁদবে নাকি? আজব। মারু, তুই বিয়ে করার জন্য আর লোক খুঁজে পেলি না? অয়ন রিয়ানের দিকে রাগী ভাবে তাকিয়ে তার রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। রিয়ান এদিকে কোনো পাত্তাই দেয় না। সায়ন চলো,
তোমার ওষুধ দেওয়ার সময় হয়ে গেছে। চলো দিয়ে দাও ইঞ্জেকশন। তোমার কাছে ইঞ্জেকশন ছাড়া আর কোনো মেডিসিন নেই নাকি? আরে আমি কি করব? যে রোগের যে মেডিসিন সেটাই তো দেব। আলো আর সায়ন রুমে যায়। গিয়ে সায়ন বসে আলো সায়নকে চেক আপ করে মেডিসিন দিয়ে দেয়। এখন কিছুক্ষণ শুয়ে থাকো। সায়ন বিছানায় শুয়ে আলোর দিকে তাকিয়ে বলে, আলো অনেকদিন হলো গান শুনি না, একটা গান শোনাও না। এখন হ্যাঁ, তাছাড়া বিকেলে গান শুনলে খারাপ কি? অনেকদিন হয়ে গেছে গান গায় না। আজ বড় ইচ্ছে করছে গান শুনতে, গিটারের ধুন শুনতে। আলো মুচকি হেসে বলে, ঠিক আছে, তবে আমার গান শুনে আবার আমার উপর হাসবে না কিন্তু। বলেই সায়নের গিটারটা নেয়। গিটারের সামনে দিয়া লেখা। আলো সেটা দেখে হাত দিয়ে ঢেকে ফেলে। সায়ন দেখে বলে, নামটা ঢাকার দরকার নেই, কারণ গিটারটাই দিয়েছে দিয়া। এটা দেখলে আমার তার কথা মনে পড়ে যায়। তুমি শুধু গিটার বাজাও, অন্য কিছু ভাবার দরকার নেই। জানি না কেন গিটারটার দিকে তাকিয়ে আমার মনে একটা অজানা কষ্ট হচ্ছে। মাঝে মাঝে দিয়ার নাম শুনলে বড্ড হিংসে হয়। সে দুনিয়াতে নেই, তাও তার ভালোবাসা এখনো সায়নের মনেই গেঁথে আছে। আমি সায়নের দিকে তাকিয়ে মুচকি হেসে গিটার বাজানো শুরু করি। আর বোঝে না সে বোঝে না, গানটা গাইতে শুরু করে দিই। আমি নিজেও জানি না এই গানটা আমি কেন গাইলাম। আমি গান গাচ্ছি আর সায়ান আমার দিকে তাকিয়ে আছে। গানটা শেষ করে গিটারটা নিচে রেখে দিই। সায়ান হেসে বলে, তুমি ডক্টর কেন হলে, সিঙ্গার কেন হলে না? একটু বেশি হয়ে যাচ্ছে না? আমি এতটাও সুন্দর গাই না। কিন্তু মন মুগ্ধ করার মতো তো অবশ্যই গাও। তাই আপনার ভালো লেগেছে? অনেক। আমি শুধু হালকা হাসলাম, কিছু বললাম না। সায়নের রুমে অনেক বই রাখা। আমি গিয়ে সেগুলো দেখতে থাকি আর বলি, বই পড়তে এত ভালো লাগে বুঝি? শুধু অ্যাডভেঞ্চার স্টোরি পড়তে ভালো লাগে? ও, আর আমার শুনতে ভালো লাগে। কেউ যদি গল্প পড়ে শোনাতো তাহলে অনেক ভালো লাগতো। সোজাসুজি বললেই তো হয়, এটা গল্প পড়ে শোনাতে। বুদ্ধিমানের জন্য ইঙ্গিতই যথেষ্ট। তোর একটা বই আনো, আমি পড়ে শোনাই। আমি একটা বই বের করে নিয়ে যাই। সায়ন সেই বইটা নিয়ে পড়তে থাকে আর আমি মনোযোগ দিয়ে শুনছি। মাঝে মাঝে পড়ার মাঝখানে একটু বিরক্তও করছি। আমি আর রিয়ান বসে গল্প করছি। অয়ন মাঝখান থেকে উঠে বলে, এখন তোমার রেস্ট করা উচিত, পরে গল্প করো। তাহলে আমি এখানে একা বসে বসে কি? কেন, আমরা আছি না, আমাদের সাথে গল্প করো। রিয়ান মুখ বেঁকিয়ে বলে, তোমরা সারাক্ষণ মুখ ফিরিয়ে রাখো, মুখে একটু হাসি নেই, গল্প করবো কিভাবে? মারু, তোমার এখন আরাম করা দরকার। আমারও কেমন ঘুম ঘুম পাচ্ছে। আচ্ছা, আমি একটু শুয়ে আসি। তোমরা কিন্তু রিয়ানের খেয়াল রাখবে। আর হ্যাঁ, ঝগড়া করার চেষ্টা একদমই করবে না। তোমার কি আমাদের ছোট বাচ্চা মনে হয় যে আমরা ঝগড়া করব? ছোট বাচ্চাও আপনাদের থেকে ভালো আছে। বলেই আমি সেখান থেকে চলে যাই। প্রহর রিয়ানের সাথে এসে বসে। অয়ন রিয়ানের কাঁধে হাত রেখে বলে, অনেক গল্প আছে না তোর মনে, তাহলে এখন গল্প করবি বল। আর আমি এটা বুঝি না, মেয়েদের ছেলে বেস্ট ফ্রেন্ড থাকার কি দরকার? কেন, জেলাসি ফিল করছো নাকি? অবশ্য আমার বউয়ের বেস্ট ফ্রেন্ড ছেলে থাকলে আমিও জেলাসি ফিল করতাম। আচ্ছা, আমি আমার কিছু ফানি গল্প শোনাই তোমাদের। প্রায় অনেকক্ষণ হয়েছে আমি শুয়ে আছি। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। অয়ন এখনো আসলো না রুমে। আমার তো রিয়ানের জন্য ভয় হচ্ছে। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে যাই। গিয়ে দেখি তিনজনে বেশ হেসে হেসে কথা বলছে। হাসির আওয়াজটা একটু বেশি শোনা যাচ্ছে। আমি তাদের সামনে গিয়ে বলি, কি ব্যাপার, এত